নেপালে ধ্বংসস্তূপে চলছে প্রাণের খোঁজ, নিহতের সংখ্যা বেড়ে ৫৫০, নিখোঁজ প্রায় ২,০০০। বিরোধী দলের আন্দোলনে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, পানি সম্পদ মন্ত্রী। সব ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ জামায়াতের। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে রাতের খবর। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, নিয়ে যাব পুরো খবরে। নেপালের তিব্বত সীমান্তে ভয়াবহ হিমবাহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৫০-তে পৌঁছেছে। এখনও নিখোঁজ আছেন প্রায় ২,০০০ মানুষ। ধ্বংসস্তূপের নিচে জীবনের শেষ আশাটুকু ফিকে হয়ে আসায় স্বজনদের আকুতি আর কান্নায় ভারী হিমালয়ের বাতাস। এর মধ্যে ৩ মিলিয়ন ঘনমিটার পানির এক বিশাল কৃত্রিম হ্রদ ফেটে দ্বিতীয় দফা ধসের শঙ্কায় দিশেহারা হিমালয় কন্যা নেপালের অধিবাসীরা। পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরিয়ানি বলেছেন, বিরোধী দলের আন্দোলনের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, আর দেশ পরিচালনায় সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। লক্ষ্মীপুরে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এদিকে কুমিল্লায় এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করলেও ক্ষমতায় আসার পর বিএনপি সব ক্ষেত্রে দলীয়করণ করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দক্ষিণ দুর্গাপুর এলাকায় একটি প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরিয়ানি। এ সময় তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বিএনপিকে, কিন্তু বিরোধী দল কথায় কথায় আন্দোলনের হুমকি দিয়ে সরকারকে জিম্মি করতে চাচ্ছে। এখন বিরোধী দল মনে করতেছে আন্দোলন করলে বিএনপি একটু দুর্বল হয়ে যাবে, তারেক জিয়া একটু দুর্বল হয়ে যাবে, মন্ত্রীরা এমপিরা বিএনপি নেতা কর্মীরা দুর্বল হয়ে যাবে, মা বোনরা বাধ্য হয়ে একটা করে যাই ভোট দিয়ে একটা করে ক্ষমতা আনবো। এই সুযোগ কি দেওয়া যাবে? সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে থাকি, কাজ করবো ইনশাআল্লাহ। এনসিপির লক্ষ্মীপুর জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, বর্তমান সংসদকে সরকার দলীয় সংসদ বানানো হয়েছে, যেখানে বিরোধী মতকে তারা সহ্য করতে পারছে না। এছাড়াও জ্বালানি সংকট সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। প্রত্যেকটা জায়গায় জ্বালানি থেকে শুরু করে বিদ্যুৎ দেখেন, গ্যাস দেখেন, মানুষ ঠিক মতো গ্যাস পায় না, বিদ্যুৎ থাকে না। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মানুষ যারা কাজ করতো কলকারখানায়, তাদেরকে কিন্তু আস্তে আস্তে কর্মী ছাঁটাই করা হচ্ছে। তো এই যে বিএনপি সরকার ধীরে ধীরে এই যে ব্যর্থতার দিকে যাচ্ছে, তারা তো এটা বিশ্বাস করতে চায় না, স্বীকারও করতে চায় না। এদিকে কুমিল্লার ১৪ গ্রাম উপজেলায় জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বলেছিলাম যে আমরা দলীয়করণের বিরুদ্ধে, তো দলীয়করণ তো আপনারাই করছেন, সংসদেও চালাইতেছেন, বৈষম্য উন্নয়নে, বৈষম্য দায়িত্ব প্রদানে। সন্ত্রাস চলতেছে, এই 6 মাসে প্রায় 500-র মতো খুন, 550-600 ধর্ষণের মামলা হয়েছে, চুরি ডাকাতি চলতেছে। এখানে এসে শুনলাম প্রকাশ্যে মারামারি, ছিনতাই, নৃশংসতা চলছে। পরে কুমিল্লা নোয়াখালী অঞ্চলের জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এনটিভি নিউজ ডেস্ক। জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন COP31-এ অংশ নিতে চলতি বছরের নভেম্বরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত 23তম ওআইসি কাউন্সিল অফ ফরেন মিনিস্টার্সের বৈঠকে সাইডলাইনে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকুলিকায়ার সঙ্গে বৈঠকে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় এবং বাণিজ্য, বিনিয়োগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন দুদেশের প্রতিনিধিরা। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ভাস্কর্য কেবল শিল্পের প্রদর্শন নয়, বরং এটি একটি জাতির ইতিহাস, অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং সাহসিকতার এক জীবন্ত দলিল। সাপ্তাহিক ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে জাদুঘরের নানা নিদর্শন দেখে আবেগ আপ্লুত দর্শনার্থীরা। HM মেহেদি হাসানের রিপোর্ট।
তোমার ছেলেরা। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংগঠিত ইতিহাসের নির্মমে হত্যাকাণ্ডে প্রাণ হারান 57 চৌকুশ সেনা কর্মকর্তা ও 17 বেসামরিক নাগরিক। সেই দুর্বিষহ দুর্দিনের ঘটনা স্মরণ করিয়ে দিতে জুলাই জাদুঘরে নির্মাণ করা হয়েছে সহকর্মীদের কফিন কাঁধে কান্নারত সেনাদের এই ভাস্কর্য। 24-এর 35 জুলাই শহীদ ইসমাইল হোসেন রাব্বির 2 বোনের ভাইয়ের কফিন হাতে মিছিল উদ্বেলিত করে পুরো বাংলাদেশ। সেই স্মৃতি যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে এই ভাস্কর্যে। গুলির সামনে টিন ও কাঠের ঢাল কিংবা নারীদের অনন্য সাধারণ প্রতিরোধ সহ জুলাইয়ের আন্দোলন ও গৌরব গাথা ফুটিয়ে তুলতে চারপাশ জুড়ে রয়েছে এমন নানা ভাস্কর্য। ইতিহাসকে নতুন করে পাওয়া যেন জাদুঘরে ঘুরতে এসে। না, ভাস্কর্যগুলো আসলেই আমাদেরকে জুলাইয়ের ঘটনাগুলোর কথা মনে করা দেয়। আরো একটু টেক কেয়ার করা উচিত যাতে করে এই জিনিসটা আরো মানুষ সুন্দর যাতে দেখায়। জুলাইয়ের যে স্পিরিটটা, এটা মনে হচ্ছে যে আমাদের ভেতরে এই ভাস্কর্য বলেন বা ভেতরে যে সিনারিওগুলো আমরা দেখে আসলাম, এতে করে মনে হচ্ছে যে না, জুলাই এখনো বেঁচে আছে। ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছিলাম, দেখেছিলাম যে এখানে একটা ফেলানি ভাস্কর্য আছে, কিন্তু এখন এসে দেখলাম যে সেটি নেই। আমরা আসলে এটা খুবই মর্মাহত হয়েছি, কেন ফেলানি ভাস্কর্য থাকবে না। যারা একটু জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করবে, দেখলে বুঝতে পারবে কি বিষয়ের উপর ভাস্কর্যগুলি তৈরি করা হয়েছে, কারণ ভাস্কর্যগুলোর তো প্রতিটারই একটা ব্যাকগ্রাউন্ড আছে। শৈল্পিকে ভাস্কর্য যাতে নষ্ট না হয় সেদিকে আরো নজর দেওয়ার দাবি দর্শনার্থীদের। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জীবিকার সন্ধানে ইউরোপে বসবাস 9 লাখেরও বেশি বাংলাদেশি, যার মধ্যে শুধু ইতালিতেই বাস করেন 2 লক্ষাধিক। শুরুর দিনগুলোতে এসব অভিবাসীদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে, তবে কঠোর পরিশ্রম, সততা আর নিয়ম শৃঙ্খলা মেনে অনেকেই এখন প্রতিষ্ঠিত। তাদের গড়া ব্যবসা প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে অনেকেরই। ইতালির তোরিনোতে বাংলাদেশি এমনই কয়েকজন সফল উদ্যোক্তার গল্প জানাচ্ছেন হাসান জাবেদ। ইতালির উত্তর পশ্চিমাঞ্চলের শহর তুরিনো। আল্পস পর্বতমালার পাদদেশে এবং ফ্রান্স ও সুইজারল্যান্ডের কাছাকাছি এই শহরটি একসময় ইতালির রাজধানী ছিল। বর্তমানে শিল্পনগরী তুরিনোতে 3000 বাংলাদেশি বসবাস করছেন। জীবনের নতুন স্বপ্ন নিয়ে এই শহরে পাড়ি জমিয়েছিলেন তারা। শুরুর দিনগুলো ছিল বেশ কঠিন। নতুন দেশ, নতুন ভাষা, ভিন্ন সংস্কৃতি, সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়েছে সংগ্রাম করে। আর সেই সংগ্রামে সফল হয়েছেন বাংলাদেশের মুন্সিগঞ্জের মোহাম্মদ মুক্তার হোসেন খান মজনু। আসার পরে অনেক কষ্ট করে প্রায় 3 মাসের মধ্যে রাস্তাঘাটে বাইরে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করছি। একটা ক্যাটারিংয়ে কাজ করি, তারপরে থেকে কুরিয়ার সার্ভিস বার তুলে নিতে দীর্ঘ 8 বছর চাকরি করার পরে রাতে কাজ করতাম। সেই সাথে রাতে কাজের সাথে সাথে আমি ব্যবসা শুরু করি। আমার প্রধান ব্যবসা হলো মানি এক্সচেঞ্জ। বিগত 2022-23-24 ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির মধ্যে বরাবর আমার ঢাকা ইন্টারন্যাশনাল সার্ভিস প্রথম স্থান অধিকার করছে। কঠোর পরিশ্রম করে মজনু গড়ে তুলেছেন রেস্টুরেন্ট, সেলুন, মানি এক্সচেঞ্জ ও গ্রোসারি শপ সহ 6টি প্রতিষ্ঠান, যেখানে 20 জনের কর্মসংস্থানও হয়েছে। হালাল সব খাবার এবং পণ্য বিক্রি হয় তার এসব দোকানে। বাংলাদেশে এসব খাবার এবং পণ্যের বেশ চাহিদা রয়েছে সেখানে। আমাদের সাধ্যমতো যে খাবারগুলো আছে, বাঙালি খাবারগুলো আমরা সাশ্রয় মূল্যে এখান থেকে নিতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে সব হালাল মুরগি, গরুর গোশ, খাসির গোশ, টার্কি মুরগি সব হালাল আছে। ইতালিতে বানাচ্ছি আজকে 10 বছর, আর এই দোকানে আছে আজকে 4 বছর। এটা কোন এলাকার মিষ্টি? এটা হলো বিক্রমপুর। এটার চাহিদা বেশি এখানে? জি, ইনশাল্লাহ চাহিদা বেশি। আমরা ডেইলি 50 থেকে 60 কেজি মিষ্টি বেশি ইনশাল্লাহ। হালাল খাবার এই দোকানে তারা আপ্যায়ন করে খুব ভালো, আবার সব দিকেই ভালো, খাবার ভালো, যার কারণে এই দোকানে আসি। শুধু একজনই নন, তুরিনোতে আরও অনেক বাংলাদেশি এখন সফল ব্যবসায়ী, পরিবার পরিজন নিয়ে বসবাসের পাশাপাশি গড়ে তুলেছেন নিজেদের ব্যবসা ও কর্মসংস্থান। এমন না যে ইউরোপে আসলেই শুধু টাকা পয়সা ইনকাম করা যায়, এরকম না। অনেক স্ট্রাগল করতে হয় এখানে। টাকা ইনকাম করাটা অনেক পরিশ্রম করতে হয়। যে পরিশ্রম
বেশি করতে পারে সেই তত বেশি সফল হতে পারে। এখানে নিয়মকানুন সবার জন্য একই, কিন্তু সব কিছু সিস্টেমের মধ্যে না গেলেই, আপনি না চললেই, আপনার ওদের যে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে হলে আপনার যে নিয়মকানুন আছে, ব্যবসার লাইসেন্স, সেটা আপনার ফুটপাতের একটা ব্যবসা হলেও সেই ব্যবসার জন্য আপনার লাইসেন্স করতে হবে। ইতালির তুরিনোতে বাংলাদেশিদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি প্রবাসের মাটিতে বাংলাদেশের মানুষের সম্ভাবনা ও সক্ষমতারও একটি উদাহরণ। কঠোর পরিশ্রম আর নিয়ম মেনে চললে নতুন দেশেও যে নিজের অবস্থান তৈরি করা সম্ভব, তুরিনোর বাংলাদেশি উদ্যোক্তাদের গল্প তারই প্রমাণ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, তুরিনো, ইতালি। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশির মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া 9 জনের মরদেহ নিজ নিজ গ্রামে দাফন করা হয়েছে। তাদের 7 জনের বাড়ি নওগাঁর আত্রাইয়ে। মরদেহ এলাকায় পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। এলাকাবাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল 10টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে উপজেলা প্রশাসন। বিকেলে তাদের লাশ দাফন করা হয়। এদিকে অগ্নিকাণ্ডে নিহত হৃদয়ের মরদেহ নাটোরের নলডাঙ্গায় নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে। সকালে স্থানীয় ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হৃদয়ের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে গত রাতে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামে পৌঁছায়। গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি কর্মী নিহত হন। এদের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁ, 1 জনের রাজশাহী এবং অপরজনের নাটোরে। সাহায্য করার মতন কেউ নেই। এখন আমি সরকারের কাছে আবেদন করেছি যে সরকারটা আমাদের পাশে থাকুক। সরকার যেন প্রতিটা পরিবারের পাশে দাঁড়ায়। বিশেষ করে আমার শ্বশুর একবারে কামাই করার মতো কোনো এক্সকিউজ নাই, একদম মনে করেন এতিম। আত্মগোপনে থাকা চাঁদপুরের এসকে শিল্পালয়ের স্বত্বাধিকারী পিন্টু দাসকে পরিবারের 4 সদস্য সহ চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। ভোরে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ। বিকেলে তার নিরুদ্দেশ হবার বিষয়ে ব্রিফিংয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান বলেন, পিন্টু দাস ঋণগ্রস্ত ছিলেন এবং দেনার দায়ের বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। তবে কী কারণে তিনি পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে গিয়েছিলেন সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গুরুতর কোনো অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাকে গ্রেফতার দেখানো হবে। পুলিশ সূত্রে জানা যায়, পিন্টু দাসের বিরুদ্ধে বন্ধক রাখা স্বর্ণ ফেরত না পাওয়ার অভিযোগে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন। সুপ্রিম কোর্টে 18,000 আইনজীবী থাকলেও তাদের মধ্যে যোগ্য সংখ্যা কম বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা জানান তিনি। বলেন, সারা দেশে 80,000 আইনজীবী থাকলেও তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তবে বর্তমান সরকার তাদের প্রশিক্ষণ নিশ্চিতে উদ্যোগ নিয়েছেন। আইনজীবী হিসেবে অর্থের মানদণ্ডে সবকিছু মূল্যায়ন না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অর্থের পেছনে নয়, ছুটতে হবে পেশাদারিত্বের পেছনে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তাই দেশজুড়ে বৃক্ষরোপণ করা হচ্ছে। তবে কেউ যদি রোপণকৃত চারা বা গাছ উপড়ে ফেলে বা কেটে ফেলে তাদেরকে চিহ্নিত করে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। বিকেলে নেত্রকোনার কলমাকান্দায় বাবুনি সেতু সংলগ্ন রাস্তার পাশে বনজ, ফলজ এবং ঔষধি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে সমাজের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান। আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিএনপি যতবার ক্ষমতায় আসে দেশ ততবার জ্বালানির সংকটে পড়ে যায়, কারণ তারা যথাযথভাবে এই সমস্যার সমাধান করতে পারে না। বিদ্যুৎ গ্যাসকে যদি লুটপাট এবং টাকা পাচারের কৌশল হিসেবে নেওয়া হয় তবে শেখ হাসিনার মতো বিএনপিও রেহাই পাবে না বলে মন্তব্য করেন তিনি। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে এবি পার্টির প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। দেশে দ্রব্যমূল্য বেড়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটেছে, কিন্তু তারপরও
সরকারের সমালোচনা করলে সেটিকে ভালোভাবে দেখে না সরকার। বিএনপি তার নিজের কর্মকাণ্ডের কারণেই অজনপ্রিয় হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি। উৎসবের আমেজে ঢাকা দক্ষিণে পালিত হচ্ছে হৃদয়ে ঢাকা 416। মাসব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে নগরজির আয়োজন করা হয় বর্ণিল এবং ঐতিহ্যবাহী শোভাযাত্রা। আর এতে পুরনো দিনের স্মৃতি নতুন করে স্মরণের সুযোগ পেলেন নগরবাসী। শুক্রবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ রোড হয়ে নগর ভবন পর্যন্ত সড়ক জুড়ে পালকি, ঘোড়া, টমটম, রাজা রানী, বরকনের সাজে ফিরেছে পুরনো দিনের ঢাকা। ঘটা করে সামনে এসেছে ডাকবাক্স। দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম অনুষ্ঠানে বলেন, 416 বছর নয়, 1000 বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে সঙ্গে নিয়ে ভালোবাসায় এই ঢাকা আরও সুন্দর, প্রাণবন্ত হয়ে উঠুক, এটাই প্রত্যাশা। কৃতজ্ঞতা জানাতে চাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রয়াস নিয়ে এই কর্ম বহুলন করব। তাহলে এই আজকের র্যালি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং শিক্ষক, এগুলো আমাদের গর্ব, ঢাকা শহরের গর্ব। তাই এগুলোকে আমরা জনগণের সামনে তুলে ধরতে চাই। আমরা বলতে চাই, এই ঢাকা আমার, এই ঢাকাকে আমরা হৃদয়ে ধারণ করতে চাই। যদি হৃদয়ে ধারণ করতে পারি তাহলে এই ঢাকাকে আমরা পরিচ্ছন্ন রাখতে পারবো, এই ঢাকাকে আমরা সবুজে রূপান্তরিত করতে পারবো, এই ঢাকাকে আমরা মশক মুক্ত করতে পারবো। মুন্সিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বিকেলে জেলার শ্রীনগরের ষোলঘর হাইস্কুল মাঠেই আয়োজনটি করা হয়। এ সময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাদশাহ সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোকিত মানুষ করার প্রত্যয় বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হল আলোর স্কুলের আয়োজন চৈতন্যের আলোকযাত্রা। শুক্রবার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে আলোকিত সমাজ গঠনের সংস্কৃতি, সাহিত্য এবং সৃজনশীল চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেতা, নাট্যকার এবং নির্দেশক আব্দুল্লাহ আবু আল মনসুর। মুক্ত আলোচনায় উঠে আসে জ্ঞান, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধের নানা দিক। এবারে অর্থনীতির খবর। রাজধানীর বাজারে প্যাকেটজাত চিনির সরবরাহ সংকট চরমে। সরবরাহ কম দেখিয়ে খোলা চিনির দামও বাড়িয়ে দেওয়া হয়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। আগের বাড়তি দরে চালের বাজার স্থিতিশীল থাকলে ঊর্ধ্বমুখী আটা, ময়দার দাম। সবজি, মুরগি এবং ডিমেও কিছুটা স্বস্তি ফিরেছে। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারের বেশিরভাগ ডিপার্টমেন্টাল স্টোরে নেই চিনি। কয়েকটি দোকানে খোলা চিনি পাওয়া যাচ্ছে, তবে দাম বাড়তি। দোকানিরা বলছেন সরবরাহ বন্ধ রেখেছে কোম্পানিগুলো। নিত্য এই পণ্য না পেয়ে খুব ভোক্তাদের। 105 টাকা ছিল 115 টাকা হয়েছে চিনির দাম বাড়ি। কোনো কোম্পানি চিনি দিতে চিনির দাম বেশি, চিনির দাম বেশি যদি এমআরপি বাড়ায় চিনি ছাড়েন, কাস্টমার তো চিনি দিতে হবে। এখন বাজার নিতে আসে, কাস্টমার চিনি দিতে পারি না। তো নতুন সরকার আসলো, বললো যে বাজেটে সব কমাই দিছে দাম, না বললো না, উল্টা হয়ে গেছে আপনার। রপ্তানির অজুহাতে কেজিতে 50 টাকা বেড়ে যাওয়া সুগন্ধি পোলার চালের দাম কিছুটা কমতে শুরু করেছে, তবে দাম ঊর্ধ্বমুখী আটা ও ময়দার। পোলার সুগন্ধি যে পোলার চালটা, ওটা আগে বিক্রি হয়েছে আপনার 210 থেকে 15 টাকায়। এখন ওটা দাম কমছে কিছুটা, কমে আপনার 205 থেকে 10 টাকা বিক্রি হইতেছে। আগে 2 কেজি ময়দা ছিল 135 টাকা, এখন হলো 150 টাকা। আটা ছিল 100 টাকা ক্রয়, বিক্রি ছিল 110 টাকা। বাজারে কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম 5 টাকা, আর সোনালী মুরগির দাম কমেছে 10 টাকা। সোনালী ছিল 300 টাকা, আর এই সপ্তাহে সোনালী হচ্ছে 290 টাকা, আর ব্রয়লার ছিল গত সপ্তাহে 190, এই সপ্তাহে 185-90। মধ্যবিত্তের আমিষের প্রধান যোগানদাতা ডিমের দামও কিছুটা কমতির দিকে। লাল ডিম ছিল 150, এই সপ্তাহে 145, সাদা ছিল 140, এই সপ্তাহে 135।
দাম কমছে আগের থেকে। কিছুর দাম বেশি, কিন্তু আমাদের আয় তো আর বাড়ে না, আয় আগের মতনই। খানিকটা স্বস্তি ফিরেছে মরিচ, বেগুন, করলা ও শশার বাজারে। কাঁচামরিচ গত সপ্তাহে ছিল 200, এই সপ্তাহে 160, করলা ছিল 100 টাকা, এখন হচ্ছে 80 টাকা, পটল 60 টাকা ছিল, এখন 50 টাকা। সিন্ডিকেটটা ভাঙতে হবে, না হলে যে আলুটা বগুড়ায় 8 টাকা 10 টাকা দাম, সেটা এখানে কেন 25-30 টাকা হবে। মাছের বাজারেও ক্রেতাদের তেমন অভিযোগ নেই। 50 টাকা পর্যন্ত কমেছে দেশি মাছের দাম। 1 কেজি আকারের পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 3000 টাকায়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। খেলার খবর, ফুটবল। ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার তুলনায় ফিফা আসিয়ান কাপের 4টি ম্যাচ খেলা বাংলাদেশ দলের জন্য ভালো বলে উল্লেখ করেছেন সাবেক অধিনায়ক শফিকুল ইসলাম মানিক। ব্রাজিলের বিপক্ষে খেললে আত্মবিশ্বাস বাড়লেও ফিফা আসিয়ান কাপকে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক জুলফিকার মাহমুদ মিন্টু। আরও জানাচ্ছেন কুশল ইয়াসের। আসন্ন ফিফা উইন্ডোতে দুটি বড় সুযোগ বাংলাদেশের সামনে। প্রথমবারের মতো ফিফার কোনো টুর্নামেন্ট আসিয়ান কাপে অংশ নেয়া, অন্যদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে খেলার সুযোগ। কোনটি বেছে নেবে বাফুফে, সেটা যখন প্রশ্ন, তখন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আসিয়ান কাপে খেলার পক্ষে। এখন যদি ব্রাজিল আসে, এটা এক ধরনের ইম্প্যাক্ট। আমাদের খেলার কতটুকু উন্নতি হবে এটা বলা মুশকিল, কিন্তু আমরা যদি আসিয়ান কাপে অংশগ্রহণ করি তাহলে আমাদের ডেভেলপমেন্টটা আমরা বুঝতে পারবো, বিকজ এটাই আমাদের প্রয়োজন। কারণ আমরা সাউথ ইস্ট এশিয়া খেলার জন্য খুব সবসময় আশা করছিলাম যে সাফের বাইরে যেয়ে আমরা যাতে একটা টুর্নামেন্ট করি, যেটা স্কোপ চলে আসছে, এই স্কোপটা কোনোভাবেই হাতছাড়া করা উচিত না। ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে একটি মাত্র ট্রফি হিসেবে সাফ জিতেছে বাংলাদেশ। চলতি বছর ঘরের মাঠে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে আসিয়ান কাপে হামজা চৌধুরীরা অংশ নিলে তা হবে প্রস্তুতির জন্য সেরা সুযোগ, ভাবনা জুলফিকার মাহমুদ মিন্টুর। এটা একটা ভালো অপরচুনিটি যে আপনি আপনার চেয়ে বেটার দলগুলোর সঙ্গে খেলতে পারবেন এবং আপনার নিজের স্ট্যান্ডার্ড এবং স্ট্যাটাসটা কি সেটাও আপনি সেখানে একটু ইভ্যালুয়েট করার সুযোগ পাবেন। এবং এই ধরনের বড় দলগুলো মানে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে খেলা, অফকোর্স আপনি সেই সুযোগটা সবসময় পাবেন না। সো এই টুর্নামেন্টের কারণে সেই সুযোগ পাচ্ছেন। আগামী 24 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। প্রিমিয়ার ডিভিশনে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvb.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টার মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।